আজকের আলোচনা আপনাদের সাথে থাকছে ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস। এই কোর্সের অধীনে 3টি টপিক নিয়ে কথা বলবো। আজকের 3টি টপিক হচ্ছে 1 নম্বর হ অর্থে অ্যামিজ আর কীভাবে ব্যবহার করব, 2 নম্বর হচ্ছে ছিল বা ছিলেন বা ছিলাম বোঝাতে ওয়াজ আর ইউজেস, 3 নম্বর হচ্ছে কোনো কিছু আছে বা নাই বোঝাতে অথবা ছিল না এরকম বোঝাতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলোর ব্যবহার। তাহলে প্রকৃতপক্ষে আমরা বুঝলাম হচ্ছে আজকে আলোচনা করব অ্যাম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বগুলোর একেবারে সিম্পল ব্যবহার নিয়ে। তো চলুন আমরা সিম্পল ব্যবহারে চলে যাই। আলোচনা করব হচ্ছে প্রথমে আলোচনা করব ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস। এই কোর্সের আধানে টপিক হওয়া অর্থে অ্যামিজার নিয়ে। সো হওয়া অর্থে আমরা কোথায় অ্যামিজার ইউজ করব সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই দেখেন এই অ্যাম ইজ আর হওয়া অর্থে যে টপিকটা, অ্যাম ইজ আর কখন ব্যবহার করব, অ্যাম ইজ আর। সো আমরা সাধারণত এইগুলো ব্যবহার করব কোন ক্ষেত্রে, আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে এখানে একটু দেখাচ্ছি। দেখেন এক্সাম্পলগুলো একটু খেয়াল করেন। এখানে এক্সাম্পল যেমন দেওয়া আছে, যে একটু দেখেন উদাহরণগুলো। আই অ্যাম অলওয়েজ রেডি টু হেল্প আদার্স, মানে আমি সবসময় অন্যদেরকে সাহায্য করতে প্রস্তুত। আমি সবসময় অন্যদেরকে সাহায্য করতে প্রস্তুত। এই বাক্যে কোনো জায়গাতে কিন্তু হওয়া অর্থে কোনো ইংলিশ নাই। তার মানে এই বাংলা সেন্টেন্সটাতে ক্রিয়ার জন্য মানে এই অ্যামের জন্য আলাদা কোনো ইংলিশ নাই। সো এইখানেই আমাদের হচ্ছে মূল প্যাচটা। সেটা হচ্ছে আমরা যখন সেন্টেন্স বাংলা সেন্টেন্স পড়ব ওই সেন্টেন্সে এই হওয়া অর্থ থাকবে না, তখন এইখানে কিন্তু একটা হয় বা হই এরকম একটা অর্থ উজ্জ থাকবে, সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। একইভাবে হি ইজ ভেরি পাংচুয়াল ইন হিজ ওয়ার্ক, সে তার কাজে খুব সময়নিষ্ঠ। দেখেন তো এইখানটাতে কি কোনো জায়গাতে সে হয় তার এরকম কোনো কিছু উল্লেখ আছে কিনা, নাই। হয় কথাটা কিন্তু এখানে উল্লেখ নাই। তার মানে বাংলা বাক্যে এই যে হয় বা হওয়া এই ক্রিয়াগুলো উজ্জ থাকবে, মানে এই ক্রিয়াগুলো সরাসরি দেখা যাবে না প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, খুব সাবধান। কিন্তু ইংরেজিতে আমাকে সেই শব্দটার ইংলিশ ব্যবহার করতে হবে। যেমন এখানে নিয়েছে হচ্ছে ইজ। আচ্ছা, শি ইজ এ গুড সিঙ্গার অ্যান্ড পারফর্মার্স অন দ্য স্টেজ। এই বাক্যটা পড়েন, বলছে সে একজন ভালো গায়িকা। সো এইখানে কিন্তু একটা শব্দ উজ্জ আছে, সেটা হচ্ছে হয়। সে হয় একজন ভালো গায়িকা। আচ্ছা, তাহলে এই যে হয় অর্থের যে ক্রিয়াটা সেটা এখানে ইংরেজিতে ব্যবহার করা আছে ইজ, যেটা বাংলা সেন্টেন্সে ছিল না, তাই না? তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন বাংলা বাক্যে হয় ক্রিয়াটা খুঁজবো তখন সেটা পাওয়া যাবে না। জাস্ট আপনাকে বুঝে নিতে হবে যে ওই সেন্টেন্সে হয় নামক একটা ক্রিয়া আছে এবং সেটা ইংরেজিতে অ্যামিজার দ্বারা কনভার্ট করতে হবে, অ্যামিজার দ্বারা কনভার্ট করতে হবে। এমন আরও কিছু সেন্টেন্স আপনারা যদি দেখেন, যেমন উই আর স্টুডেন্টস অ্যান্ড স্টাডি রেগুলারলি, আমরা ছাত্র এবং নিয়মিত পড়াশোনা করি। ভালো কথা। এখন এইখানে কিন্তু দুইটা ভার্ব আছে, একটা হলো পড়াশোনা করি আর একটা হচ্ছে আমরা ছাত্র। সো এইখানে একটা ভার্ব উজ্জ আছে, সেটা হচ্ছে আমরা হই, আমরা হই ছাত্র। সো এই হই কথাটার জন্য এই সেন্টেন্সে ভার্ব আনা হয়েছে আর, মানে উই আর স্টুডেন্টস। এইটুকু খেয়াল করলে হবে, ছোট প্রথমটুকু, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। সো এইখানে কিন্তু এই আর এর কোনো বাংলা মিনিং হচ্ছে না। তাহলে আমরা কি বুঝতেছি যে অ্যাম ইজ আর যখন একা একা সেন্টেন্সে থাকবে এইগুলোর বাংলা কোনো অর্থ বলার প্রয়োজন নেই, সেটা উজ্জ থাকবে। আমরা ছাত্র, আমরা হই ছাত্র, এই কথাটা বাংলায় বলার, হই কথা বলার দরকার নাই। তার মানে ইংরেজিতে অ্যামিজারের অর্থটা বাংলা সেন্টেন্সে থাকে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন একটু শিখে নিচ্ছি আমরা। তারপরে দে আর হার্ড ওয়ার্কিং অ্যান্ড অলওয়েজ কমপ্লিট দেয়ার টাস্ক অন টাইম। এই যে দে আর হার্ড ওয়ার্কিং, এখানে হার্ড ওয়ার্কিং কিন্তু ভার্ব না, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, মনে রাখেন। তারা পরিশ্রমী, তারা পরিশ্রমী, দে আর হার্ড ওয়ার্কিং, তারা পরিশ্রমী, তাই না? এখন দেখেন এই যে তারা পরিশ্রমী, এখানে হয় নামক ক্রিয়াটা কিন্তু উজ্জ আছে, হয়, হই, হ্যাঁ হয় এরকম। তার মানে এই যে এখানে আর এর বাংলা মিনিং এখানে হয়, যেটা উজ্জ থাকে। তাহলে আমরা একেবারে সংক্ষেপে বলতে পারি যে কোনো সেন্টেন্সে যদি ইংরেজিতে অ্যাম ইজ আর একা থাকে তাহলে এগুলোর বাংলা মিনিং হয় বা হই এগুলো উজ্জ থাকে। আর বাংলা সেন্টেন্সে এরকম কোনো কিছু আপনি কখন খুঁজে পাবেন, এখন সেইটার একটু উল্টো ট্রিক্স আপনাদেরকে এখন বলে দেবো এখান থেকে। ধরেন আপনার জন্য যদি বলে তারা পরিশ্রমী, এই সেন্টেন্সটাকে আপনি ইংলিশ করতে বললো, তখন আপনি এটাকে ইংলিশ করবেন কিভাবে করবেন এটা খেয়াল রাখবেন। এই যে যখন এরকম থাকবে তখন এই সাবজেক্টের সাথে এই যে কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু চিহ্ন দিয়ে ব্যবহার করা যাবে, ইকুয়াল টু চিহ্ন। তার মানে তারা সমান সমান পরিশ্রমী, অতএব আপনি এই সেন্টেন্সে ব্যবহার করবেন ইকুয়াল টু সমান সমান হলো অ্যাম, ইজ অথবা আর, এই বিভাগগুলো ইউজ করবেন। একইভাবে দেখেন এই সেন্টেন্সটাতে যদি বলি
যে আমরা ছাত্র, তার মানে কি যারা আমরা তারাই ছাত্র ইকুয়াল টু, তখন আপনি দেখতে পাবেন যে সাবজেক্ট আর হচ্ছে এই কমপ্লিমেন্টের মাঝখানে ইকুয়াল টু চিহ্নটা ব্যবহার করে এই জিনিসটাকে কনভার্ট করা যায়। সো আমি এবার চলে যাই আর একটা আপনাদেরকে নিয়ে এক্সট্রা এক্সাম্পলে। দেখেন এইবার এইখানে আমরা দুইটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করলেই বুঝতে পারবো যে বিগত সালে কোশ্চেনগুলো কিভাবে আসছে। দেখেন যারা বিসিএস সহ 11 থেকে 20তম গ্রেডের ট্রান্সলেশন নিয়ে প্রবলেমে আছেন, ব্যাংক সহ, তাদের জন্য এইগুলো খুব গুরুত্বপূর্ণ। চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা, যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো। এইবার এই দুইটা আপনারা ট্রান্সলেশন করেন, দেখি আপনাদের কতটুকু বুদ্ধি হলো। এইটা আচ্ছা, হামিদুর রহমান আলিম স্যার ওয়ালেজ, আচ্ছা কি লিখছিলেন চলে গেছে। চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা, যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা এখন দেখেন এই দুইটা সেন্টেন্সে আমাদের যে ট্রান্সলেশনের রুলস ছিল, আমরা ট্রান্সলেশনে প্রথমেই কি খুঁজি, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব খুঁজি। ভালো কথা, এখন আপনি খুঁজেন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব খুঁজেন, একটু চিন্তা করেন, তারপর আমি ব্যাখ্যা করে দিচ্ছি। একটু চিন্তা করেন। আচ্ছা, চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা, যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল। দুইটা সেন্টেন্স এখানে আছে। এই যে যখনই আপনারা এরকম যার, যাহার, যেটি কনজাংশন পাবেন, ভাববে এগুলো পাবেন, সেগুলো হচ্ছে মনে করবেন কনজাংশন বা লিঙ্কারের জায়গা। তার মানে এখানে এই বাক্যে দুইটা সেকশন আছে। একটা হলো চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা, এইখানে এই চিত্ত বিনোদন ইকুয়াল টু মানুষের সর্বকালীন চাহিদা। দেখেন আমার কথাটা মিলছে কিনা। যাহা চিত্ত বিনোদন তাহাই তো মানুষের সর্বকালীন চাহিদা। যেহেতু এই অংশে কোনো ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছেন না, অতএব আপনাকে এখানে ইকুয়াল টু ব্রেন খাটাতে হবে। অতএব এখানে ইকুয়াল টু ব্রেন মানে আমরা বুঝতেছি যে এখানে ইংরেজি থেকে বাংলা হচ্ছে হয়, আর বাংলা হয় মানে এখানে ট্রান্সলেশন আমার ব্যবহার করতে হবে এম, ইজ, আর যে কোনো একটা। অতএব এই সেন্টেন্সে আমরা বুঝতে পারতেছি যে বি ভার্ব উজ্জ আছে, যেটা বাংলা ক্রিয়া এখানে নাই। তার মানে আমরা এইখানে একটা ফাইনাইট ভার্ব পালাম, যে ফাইনাইট ভার্বটা আসলে উজ্জ আছে। ক্লিয়ার? আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এই চিত্ত বিনোদন সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা থাকে তাই হচ্ছে কমপ্লিমেন্ট, এটার নাম হলো কমপ্লিমেন্ট। সো এখানে আমি আরও একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো যখনই কোনো সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকবে নিঃসন্দেহে ভাববেন ওই সেন্টেন্সে এম ইজ আর রয়েছে, এম ইজ আর ভার্বের ইউজেস রয়েছে, অথবা ওয়াজ আর ভার্বের ইউজেস রয়েছে। পাস্ট টেন্স হলে, প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর। আচ্ছা, তাহলে চিত্ত বিনোদন হয় মানুষের সর্বকালীন চাহিদা, একটা বিশ্লেষণ আপনার কমপ্লিট। এখন আপনি ইংলিশ কনভার্ট করবেন, কোনো সমস্যা নাই। যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল, এই যে দেখেন প্রকার ও প্রকৃতি হয় পরিবর্তনশীল, এখানেও দেখেন প্রকার ও প্রকৃতি ইকুয়াল টু হয় মানে পরিবর্তনশীল, তাহলে ইকুয়াল টু একই জিনিস, হয় কথাটা আপনি বসান। তার মানে এখানেও আরেকটা ফাইনাইট ভার্ব কি উজ্জ পেয়েছেন, হয়, আরেকটা ফাইনাইট ভার্ব হয়। পরিবর্তনশীল এইটা হচ্ছে প্রকার ও পরিবর্তির এইটার একটা কমপ্লিমেন্ট, আর এইটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এই বাক্যে আসলে দুইটা সাবজেক্ট আছে, দুইটা ভার্ব আছে, দুইটা কমপ্লিমেন্ট আছে, মাঝখানে একটা কনজাংশন আছে। এখন আপনারা এটাকে ইংরেজিতে কনভার্ট করবেন। দেখেন ট্রান্সলেশনের ক্লাস কিন্তু ধৈর্য ধরতে হবে ভাই, ট্রান্সলেশনের ক্লাস প্রচুর ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া এই ধরনের ক্লাসগুলো আপনার মনোযোগ বা ভালো কিছু শিখতে পারবেন না, এই জন্য প্রচুর ধৈর্য ধরতে হবে। বলেন এখন এটাকে আমরা যদি ট্রান্সলেশন করি কি দাঁড়াবে? এটাকে এখন আমরা ট্রান্সলেশন করলে কি দাঁড়াবে? কোনটা দিলাম? আমরা এখন এটাকে অনুবাদ করব, দেখি কি লেখা যায়। আচ্ছা এখন আমরা ট্রান্সলেশনে যাই। হ্যাঁ ট্রান্সলেশনে যাই, যারা যারা করছেন তো করছেনই। আচ্ছা প্রথমে আসেন এই যে সাবজেক্টকে চিত্ত বিনোদন, চিত্ত বিনোদনের ইংলিশ কি জানি আমরা? এখানে জায়গা হবে হবে টেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা। তার মানে ইজ ফাইনাইট ভার্ব, চিত্ত বিনোদন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ মানুষের সর্বকালীন চাহিদা। মানে এইটার ইংলিশ করতে হবে। সর্বকালীন চাহিদার ইংলিশ কি? সর্বকালীন চাহিদা, সর্বকালীন চাহিদা এভার প্রেজেন্ট নিড, এভার প্রেজেন্ট নিড অফ হিউম্যান বিংস is an
এভার প্রেজেন্ট নিড, মানে এভার প্রেজেন্ট মানে হচ্ছে সর্বকালীন, যেটা চিরস্থায়ী থাকে, সেই নিড প্রয়োজন, এভারকালীন নিড সর্বকালীন প্রয়োজন কার? অফ হিউম্যান বিংস, অফ হিউম্যান বিংস, অফ হিউম্যান বিংস। এবার দেখেন, তার মানে প্রথম অংশের ট্রান্সলেশন হলো অফ হিউম্যান বিংস, মানব জাতির সর্বকালীন চাহিদা হচ্ছে বিনোদন। এইবার এই মাঝখানের লিঙ্কারটা বসাবো, হুজ, হুজ যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল, প্রকার ও ও আচ্ছা, প্রকার ও প্রকৃতির ইংলিশ যখন জানতেছেন না, তখন প্রকার মানে কি? কাইন্ড মানে ধরন, আর প্রকৃতির ইংলিশ কি দিবেন? প্রকৃতি মানে আপনারা জানেন নেচার, সো সহজ। হ্যাঁ, প্রকার এবং প্রকৃতি, তার মানে কাইন্ড অ্যান্ড নেচার, হুজ কাইন্ড অ্যান্ড নেচার, প্রকার ও পরিবর্তন। এখানে দুইটা জিনিস হলো, কাইন্ড অ্যান্ড নেচার, দুইটা জিনিস, অতএব এখানে দুইটা জিনিস সাবজেক্ট মানে ভার্ব হবে আর। পরিবর্তনশীল, পরিবর্তনশীল ইংলিশ কি? চেঞ্জিং, আর হচ্ছে চেঞ্জিং বা চেঞ্জেবল, CHN চেঞ্জিং মানে পরিবর্তনশীল। এখানে আর এক জিনিস, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না, এটা পরিবর্তনশীল, এটা একটা অ্যাডজেক্টিভ, আলাদা কমপ্লিমেন্ট। হ্যাঁ, এই আর হচ্ছে শুধুমাত্র হয় অর্থে ব্যবহার হয়েছে। এখন দেখেন সেন্টেন্সটা একটু খেয়াল করেন, সেন্টেন্সটা এখন বোঝা যায় কিনা। মুমিনুল, নিউট্রিশাস ফুড ইজ গুড ফর হেলথ। আপনারা সবাই 2 নম্বর আনসার করছেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আসলে কি বুঝলাম? আমরা এখানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাংলা সেন্টেন্সে, এটা কিন্তু 45তম BCS আসা প্রশ্ন, সো এগুলো কিন্তু রিচার্জ করা যায় আপনাদের কোন টাইপের জিনিসগুলো লাগবে। আমি এমনি এমনি এই জিনিসটা পড়াচ্ছি না, একটা সেন্টেন্সের মধ্যেই এরকম 2 জায়গাতে হয় উজ্জ্ব আছে, বুঝতেছেন? রিসেন্ট কোশ্চেন, এন্টারটেইনমেন্ট ইজ অ্যান এভার প্রেজেন্ট নিড অফ হিউম্যান বিংস হুজ কাইন্ড অ্যান্ড নেচার, কাইন্ড অ্যান্ড নেচার দিবেন, আর চেঞ্জিং পরিবর্তনশীল। ওকে, তাহলে একটা শেষ। এবার আসেন পরেরটায়। সেম ভাবে বাক্য পড়ে আমাদের প্রথম টার্গেট হচ্ছে সাবজেক্ট ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, বলছে পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, দুইটা পার্ট। সো এইখানে কিন্তু আপনি এইখানে একটা ইকুয়াল টু শব্দ নিতে পারেন, যে যা পুষ্টিকর খাদ্য তাই তো স্বাস্থ্যের জন্য ভালো, একই জিনিস। সো এখন এই সেন্টেন্সে ক্রিয়া খুঁজে পাচ্ছেন না আপনি, কোনো ক্রিয়া দেখা যাচ্ছে? ক্রিয়া খুঁজে পাই কিভাবে আমরা? ক্রিয়া খুঁজে পাই হচ্ছে কোনো কিছু হওয়া, থাকা বোঝাতে যা থাকে, খাওয়া, থাকা, করা। সো এখানে কোনোটাই নাই, সো আপনি এখানে আনবেন হচ্ছে ইকুয়াল টু, পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো। সো ইকুয়াল টু মানে এখানে হচ্ছে বিভার হয় উজ্জ আছে, সো হয়ের সাথে মিল লেখা হবে ইজ। তো এখন এটাকে ট্রান্সলেশন করেন, পুষ্টিকর খাদ্য, নিউট্রিশাস, নিউট্রিশাস, নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাদ্য, ইজ গুড ফর হেলথ, গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো, পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, হয়ে গেল। তাহলে এই সেন্টেন্সে একটা অতিরিক্ত ভার্ব কি আনলাম? ইজ। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্সের যে বাক্যগুলো আছে সেই বাক্যে সাধারণত অ্যাম, ইজ, আর এগুলো ইংরেজিতে বসালেও বাংলায় এর অর্থ থাকে না। এখন এইটাই যখন পাস্ট টেন্সে কনভার্ট হবে তখন কিন্তু এখানে একটা বাংলা অর্থ থাকবে, সেটা হলো পুষ্টিকর খাদ্য ছিল স্বাস্থ্যের জন্য ভালো। তখন কিন্তু এখানে ওয়াজ, ওয়ারের জন্য ইংরেজিতে ছিল কথাটা উল্লেখ রাখা লাগে, আর অ্যাম, ইজ, আরের জন্য বাংলায় হয় কথাটা উজ্জ্ব থাকে। ব্যাস এতটুকু জানলেই যথেষ্ট। এই রুলসটা নিয়ে আর কথা বললাম না। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারছেন তো যে বাংলা বাক্যে হয় অর্থে যে সমস্ত ক্রিয়াগুলো উজ্জ্ব থাকে সেগুলোকে খুঁজে বের করার উপায় কি? খুঁজে বের করার উপায় হচ্ছে সাবজেক্ট সমান সমান কমপ্লিমেন্ট বোঝা যাবে এবং একটা সমান সমান ইকুয়াল টু আরেকটা লেখা যাবে। সেই ক্ষেত্রে আমরা হয় বা হই এই ধরনের ভার্ব উজ্জ্ব থাকবে। ইংরেজিতে আমরা অ্যাম, ইজ, আর সাবজেক্টের সাথে ম্যাচিং করে অ্যাম, ইজ, আর যে কোনো একটা ব্যবহার হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের সাথে এই প্রথম রুলসের আলোচনা, যেখানে আমরা দেখলাম যে কিভাবে হয় অর্থে ক্রিয়াটা ব্যবহার করা যায়। ওকে, সো আপনারা এই ধরনের রুলসগুলো সহ তৃপ্তি সহকারে ট্রান্সলেশন শিখতে চাইলে আলোচনায় আনবেন কি এক্সপার্ট, এই 9 কোড অফ ট্রান্সলেশন পড়বেন। ওকে, এবার দেখব আমরা আজকে পরের টপিক, ছিল, ছিলেন, ছিলাম বোঝাতে আমরা ওয়াজয়ের দ্বারা কিভাবে অনুবাদ করব। ছিল, ছিলেন, ছিলাম। আচ্ছা দেখেন, ছিল, ছিলেন এটা হচ্ছে
জাস্ট সাবজেক্টের সাথে মিল রেখে বলা হয়, যেমন সে ছিল, তিনি ছিলেন, আমি ছিলাম, এরকম। ওয়াজ অথবা ওয়ার দ্বারা কিভাবে আমরা অনুবাদ করব। ওকে, আচ্ছা প্রথমেই এখানে 1 নম্বর প্রশ্নটা, আচ্ছা এইটার আগে আমি আপনাদেরকে আগে একটু দেখাই নেই যে কিছু উদাহরণ আগে আমরা একটু দেখি। হ্যাঁ, এই টাইপের কিছু এক্সাম্পল আমরা একটু দেখে আগে পরিচিত হই জিনিসটা সম্পর্কে। যেমন বাংলায় বলছে সে খুশি ছিল, সে খুশি ছিল। দেখেন এই সেন্টেন্সে কিন্তু আপনি সহজেই বের করতে পারতেছেন এখানে একটা ক্রিয়া আছে, সেটা হলো ছিল। সো এটার ইংলিশ এখানে কি ব্যবহার করেছে? ওয়াজ। ওয়াজ আমরা প্র্যাকটিস করব, আগে একটু দেখে নিই। দে ওয়ার লেট, তারা দেরি করেছিল, এই যে ছিল, ওয়ার লেট। দ্য বুক ওয়াজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপর ছিল, এই যে ক্রিয়া এখানে উল্লেখ পাচ্ছেন আপনারা, ছিল, শুধু ছিল, তার মানে এইটা হচ্ছে ওয়াজ। এখানে কিন্তু সাবধান, ওয়াজ একা আছে, ওয়াজের পরে কিন্তু আর কোনো ভার্ব নাই, তার মানে এখানে ওয়াজ ওয়ার যখন বিভার্বগুলো নিজেরাই মেইন ভার্ব হচ্ছে, বিভার্বগুলো নিজেরাই মেইন ভার্ব হচ্ছে, সেই সময়কার কথা বলতেছি। শি ওয়াজ সিক, তার মানে সে ছিল অসুস্থ, তার মানে এই যে ছিলর ক্রিয়ার জন্য ওয়াজ আছে। আমি ছিলাম অসুস্থ, তার মানে আই ওয়াজ সিক, এরকম। এই যে ছিল ক্রিয়াটা, এইটা সরাসরি একটা সেন্টেন্সে কিন্তু উল্লেখ থাকে, সেন্টেন্সে উল্লেখ থাকে। এখন এই যে যেগুলো আপনারা দেখলেন, এইগুলোই যদি সাধারণত প্রেজেন্ট টেন্সে হইতো, তাহলে এখানে ছিল কথাটা উল্লেখ থাকতো না, তখন কি বলতেন? সে খুশি। তখন কিন্তু এখানে বাংলায় হয়তো কি, শি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। তারপরে যদি বলতে এরকম যে বইটি টেবিলের উপরে, এখানে টেবিলের উপর ছিল কথাটা থাকতো না, বাংলায় উজ্জ্ব থাকতো, তখন আপনার এখানে এমিজার দেওয়া লাগতো। বুঝতে পারতেছেন? তো ঠিক একইভাবে আর কয়েকটা উদাহরণ দেখেন। আমরা বন্ধু ছিলাম, আমরা বন্ধু ছিলাম, ছিলাম কথাটা কোন টেন্সে চলে গেছে? পাস্ট টেন্সে, তাই না? ছিলাম, আমরা বন্ধু ছিলাম, আমরা বন্ধু ছিলাম, আমরা বন্ধু ছিলাম। এখন দেখেন তাহলে এই যে ছিলাম কথাটার জন্য ইংলিশ কিন্তু এখানে আছে ওয়্যার। আর যদি এটা প্রেজেন্ট টেন্স হইতো তাহলে সরাসরি বলা থাকতো আমরা বন্ধু, আমরা বন্ধু, তখন কিন্তু মাঝখানে এখানে এম ইজ আর ব্যবহার করা হইতো, আর ব্যবহার করা হতো। বুঝতেছেন তো সবাই? আচ্ছা, তারপরে ইট ওয়াজ কোল্ড, এটা ঠান্ডা, পাস্ট টেন্স বিধায় এখানে ছিল কথাটা উল্লেখ আছে, প্রেজেন্ট টেন্স হইলে এখানে ছিল উল্লেখ থাকতো না, তখন বলতো এটা ঠান্ডা, তখন ইকুয়াল টু দিয়ে আমরা এম ইজ আর ভার্ব ব্যবহার করতাম, তখন বলতাম ইট ইজ কোল্ড। আর যখনই ছিল ভার্বটা উল্লেখ থাকবে তখন ছিল ভার্ব বাংলাতে উল্লেখ থাকবে, ইংরেজিতে উল্লেখ থাকবে, কিন্তু এম ইজ আরে হওয়া ভার্বটা বাংলা উল্লেখ থাকে না। ইউ আর রাইট, তুমি ঠিক ছিলে, একইভাবে ওয়ারের জন্য এখানে রাইট ছিলেন। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা খোলা ছিল, এই যে ছিল, ছিল অর্থে আমরা সব জায়গাতে কি ব্যবহার করতেছি? ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্টের সাথে মিল রেখে, সাবজেক্ট যেমন তার সাথে ওয়াজ বা ওয়ার যেটা বসে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম সেটা হচ্ছে বাংলায় যদি কোনো সেন্টেন্সে ছিল, ছিলেন, ছিলাম এরকম কিছু থাকে তাহলে আমরা ইংরেজিতে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করে ট্রান্সলেশন করব। বেসিক কমপ্লিট। এখন আসেন আপনাদেরকে এখান থেকেই প্র্যাকটিসে নিয়ে যাই। বিভিন্ন ধরনের শারীরিক কসরত, দর্শন ও প্রদর্শনী ছিল বিনোদনের একটা বড় উপায়, তাই না? মোমেনুল, ইট ইজ কোল্ড, এটা ঠান্ডা ছিল, ইজ দিলে তার ছিল হবে না। যখন আপনি মোমেনুল ইট ইজ কোল্ড লিখছেন তখন এটা লিখতে হবে বাংলায় এটা ঠান্ডা, এরকম। আচ্ছা, এখন দেখেন বিভিন্ন ধরনের শারীরিক কসরত, দর্শন ও প্রদর্শনী ছিল বিনোদনের একটা বড় উপায়। তো এই সেন্টেন্সে কিন্তু অলরেডি আপনি ক্রিয়া পেয়ে গেছেন, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। বলেন তো এখানে ক্রিয়াটাকে, ফাইনাইট ভার্বটা কি? দ্রুত চোখ ফেলতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে, আপনাদের শেয়ারের ভিত্তিতে এই ক্লাসগুলো অনেকের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। ছিল ক্রিয়াটা এখানে আছে, তাই না? ছিল, এই যে ছিল। তো আপনি এটা বুঝে গেলেন যে এখানে আপনি ফাইনাইট ভার্ব পেয়ে গেছেন ছিল। এখন সাবজেক্ট কি? বিভিন্ন ধরনের শারীরিক কসরত, দর্শন ও প্রদর্শনী, এই পুরো বিষয়টা, বিভিন্ন ধরনের শারীরিক কসরত ও দর্শন ও প্রদর্শন এই পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট। ছিল বিনোদনের একটা বড় উপায়, এইটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হলো কমপ্লিমেন্ট। কারণ আপনি এখানেও ইকুয়াল টু দিয়ে প্রকাশ করতে পারবেন, ইকুয়াল টু দিয়ে প্রকাশ করতে পারবেন। কমপ্লিমেন্ট মানেই হচ্ছে ইকুয়াল টু দিয়ে প্রকাশ করা যায়। এখন এই ইকুয়াল টুটা হচ্ছে পাস্ট টেন্সে, যেটা উল্লেখ আছে সরাসরি। আচ্ছা, এখন আসেন এইটাকে আমরা ট্রান্সলেট করতে হলে এখানে আপনাদেরকে একটা স্পেশাল রুলস শেখাবো। মনে রাখবেন কোনো শব্দের সাথে যদি এই থাকে, কোনো শব্দ বলতে বোঝাচ্ছি সাবজেক্টের সাথে, অথবা আপনি যেটাকে বলতে পারেন নাউনের সাথে, এই যে কথাটা আছে ভালো করে দেখেন, কালো অক্ষর করে দেওয়া আছে। থাকলে এর স্ট্রাকচারটা আমাদেরকে ইট ইজ দিয়ে শুরু করতে হবে। এর স্ট্রাকচারটা হচ্ছে ইট ডট ডট একটা কনজাংশন ব্যবহার করে এটাকে ট্রান্সলেট করতে হবে।
এখন আপনারা এটাকে ট্রান্সলেশন শুরু করেন। মানে আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রথমেই কি দিয়ে শুরু করব সেইটা বুঝি না। তো কি দিয়ে শুরু করব এইটুকু বুঝলে আমাদের জন্য অনেক কিছু। তার মানে আপনি স্টার্টিংটা করবেন কিভাবে। স্টার্টিং ট্রান্সলেশনের মূল বিষয় হচ্ছে আপনি কলম শুধু ঘোরাতে শুরু করলে একসময় আসবে। তাহলে বিভিন্ন ধরনের শারীরিক কসরত ও দর্শন, এই সেন্টেন্সে আমরা যখন এই সাবজেক্টটাকে লিখব, সাবজেক্টের পজিশনে বা অন্য কোনো পজিশনে যদি আপনার এরকম থাকে, ই যোগ করা থাকে, তাহলে আপনারা যেটা দ্বারা করবেন সেটা হলো ইট, ইট ইজ। এখন আসেন এখানে এই যে বিভিন্ন ধরনের শারীরিক কসরত ও দর্শন, এরকম বড় কোনো ফ্রেজ পাইলে আপনারা উল্টো দিক থেকে সাজাতে সাজাতে আসবেন। তাহলে এখানে দর্শন এবং প্রদর্শনী, ইট ইজ স্পেকটেকল, TACLE, স্পেকটেকল মানে হচ্ছে দর্শন, অ্যান্ড ডিসপ্লে এবং প্রদর্শন, অ্যান্ড ডিসপ্লে এবং প্রদর্শন। এই যে কিসের, বিভিন্ন ধরনের শারীরিক কসরতের, তাই না? তাহলে অফ ভ্যারিয়াস বা অফ ডিফারেন্ট কাইন্ড অফ শারীরিক কসরত মানে কি, শারীরিক কসরতের ইংলিশ কি বলবো, ফিজিক্যাল এক্সারসাইজেস, তাই না? ইট ইজ স্পেক্টেবল অ্যান্ড ডিসপ্লে অফ ভ্যারিয়াস, বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ। এখন দেখেন এখন আমরা ব্যবহার করব কি, এখন একটা কনজাংশন বা লিঙ্কার আনবো, কনজাংশন বা লিঙ্কার আনবো। দ্যাট, এইবার আসেন, ওয়াজ যেটা ছিল বিনোদনের একটা বড় উপায়, দ্যাট ওয়াজ, এই যে এইখানে হচ্ছে র বা এর মানে অব দিয়ে যুক্ত হবে, আর একটা বড় উপায় এটা হলো আসল, ওয়াজ এ গ্রেট ওয়ে অথবা ওয়াজ এ মেজর ফর্ম, মেজর ফর্ম অফ, বিনোদনের ইংলিশ হচ্ছে এন্টারটেনমেন্ট। এখন দেখেন এই সেন্টেন্সের আসলে রহস্য কি, এটা কিন্তু 45তম বিসিএস আসা প্রশ্ন, এটা কিন্তু চারটাখানি কথা না যে আপনাকে এলোমেলো কিছু শেখাচ্ছি। এইখানে সমস্যাটা হচ্ছে আপনারা শিখতেছিলেন এই কিসের ব্যবহার, অজের ব্যবহার। এখানে আরেকটা জিনিস শিখাই দিলাম যে শব্দের সাথে যদি ই থাকে, তাহলে ই থাকলে আমরা যে স্ট্রাকচারটা ফলো করব সেটা হলো ইটের সাথে ইজ ব্যবহার করব, ডট ডট দ্যাট ব্যবহার করব, অথবা যে কোনো একটা ডাব্লিউ ইজ ব্যবহার করব। স্ট্রাকচারটা হলো কোনো বাংলায় যদি রস্বই থাকে, তাহলে বাংলায় রস্বই থাকলে সেটাকে ইংলিশ করার সময় ইট ইজ ডট ডট ওই জিনিসটা বসবে, তারপরে বসাতে হবে একটা কনজাংশন বা লিঙ্কার। হ্যাঁ, এটা একটা কনজাংশন বা লিঙ্কার অর্থের সাথে মিল করে, তখন ওই জিনিসটা ই অর্থ দিবে। এখন এই পুরো বাক্যের ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা হচ্ছে একেবারে এইখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এই ফিজিক্যাল থেকে শুরু করে এক্সারসাইজ, এইটুক হলো এই বাক্যের এই সাবজেক্ট। এখন একটা সাবজেক্টের ভিতরে আবার অতিরিক্ত ইট ইজ সাবজেক্ট ভার্ব আসে, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এইটা হলো সেই স্ট্রাকচার যেটা শুধুমাত্র এই ই এর খাতিরে আসছে। বুঝাতে পারছি, শুধু ই এর জন্য, ই কে বৈধ করার জন্য এই পজিশনটুকু ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন? তার মানে ট্রান্সলেশনের ক্ষেত্রে অনেক বিষয় আছে ইন্টারনালি। এখন এইগুলো, এই সামান্য ই এর ইউজেস যদি কেউ না জানে, তাহলে তো সে ট্রান্সলেশন করতে পারবে না। আর এরা দেখেন ওই সমস্ত জায়গাগুলোতেই ফোর্স দিয়ে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। অতএব আপনাদেরকে একটু ট্যালেন্ট হতে হবে, আস্তে আস্তে হয়ে যাবেন ইনশাল্লাহ। এই জন্য প্রচুর ভোকাবুলারি জানতে হবে আর প্রচুর সেন্টেন্স প্যাটার্নগুলো রপ্ত করতে হবে। আচ্ছা, যেসব টিচার বলে যে কোনো রুলস ছাড়াই সব কিছু করে দেবে, আসলে এত সহজ না, হলো ভাওতাবাদী কথাবার্তা ভাই। আচ্ছা, তাহলে এটা বোঝা হয়ে গেল তো সবার? বুঝতে পারছেন? আমি আরেকবার বলে দিচ্ছি, বিভিন্ন ধরনের শারীরিক কসরত এবং দর্শন এবং প্রদর্শনী, এটাকে আমরা উল্টো দিক থেকে সিরিয়ালে আসবো এবং স্ট্রাকচার ফলো করবো। ইট ইজ স্পেকটেকল, স্পেকটেকল দর্শন, প্রদর্শনী হচ্ছে ডিসপ্লে কিসের, বিভিন্ন ধরনের শারীরিক কসরতের, অফ ভ্যারিয়াস ফিজিক্যাল এক্সারসাইজেস, ফিজিক্যাল এক্সারসাইজেস শারীরিক কসরতের। দ্যাট ওয়াজ যেটা ছিল, এই যে আমাদের আজকের ক্লাসের ওয়াজ, দ্যাট ওয়াজ ফাইনাইট ভার্ব, কি ছিল, একটা বড় উপায়, বিনোদনের একটা বড় উপায়। ঘুরিয়ে বলতে হবে, যখন একটা ফ্রেজ অনেক বড় থাকে তখন পিছন দিক থেকে আনসার করতে হয়। তাহলে একটা বড় উপায়, তার মানে কি,
এ মেজর ফ্রম একটা বড় উপায়, আপনি এটাকে বলতেই পারেন যে এ গ্রেট ওয়েস একটি বড় উপায়, এটাও বলতে পারেন, সমস্যা নাই। এটা হলো নির্ভর করবে আপনি যখন পরীক্ষার হলে গ্রেট ওয়ে, এ গ্রেট ওয়ে বলতে পারেন, কোনো সমস্যা নাই। এ গ্রেট ওয়ে অফ এন্টারটেইনমেন্ট, বিনোদনের। এখন এইগুলো নিয়ে টেনশন করবেন না, কারণ হলো আপনি এইগুলো একটু একটু এলোমেলো হলেও স্যাররা আপনাকে একেবারে বিপদে ফেলবে না, ঠিক আছে। এই ছিল হচ্ছে আপনাদের সাথে ওয়াজ ওয়ার নিয়ে সুন্দরভাবে আলোচনা, ওয়াজ ওয়ার সংক্রান্ত আলোচনা শেষ করলাম। তো এই যে ওয়াজ ওয়ার এইভাবে আলোচনা যদি আরও শিখতে চান তাহলে আপনাদের জন্য তো আছেই তৃপ্তি সহ ট্রান্সলেশন শেখার বই, 9 কোড অফ ট্রান্সলেশন, সেইটা পার্ট করবেন ইনশাল্লাহ, সেখান থেকে আপনার আরও প্রচুর জিনিস জানতে পারবেন। এখন আলোচনা করব কোনো কিছু আছে নাই অথবা ছিল ছিল না অর্থে হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করে অনুবাদ। হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলো ব্যবহার করে অনুবাদ, এটা কিভাবে করবেন। কোনো কিছু আছে বা নাই অথবা ছিল বা ছিল না, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব সেই অনুবাদ। আচ্ছা দেখেন, প্রথমেই এই টপিকটার মধ্যে খেয়াল করেন, বাংলায় কথাটা বলা হচ্ছে আছে বা নাই, ছিল বা ছিল না। তাহলে আছে বোঝাতে হ্যাভ বা হ্যাজ, আর ছিল বোঝাতে হ্যাড। শুধু এইগুলোকে নেগেটিভ করার জন্য কি আনবেন, যদি নেগেটিভ সেন্স দেয় তাহলে আপনারা যেটা করবেন, এই হ্যাভ হ্যাজের বেলায় যেহেতু এটার প্রেজেন্ট, আপনারা ব্যবহার করবেন হচ্ছে হ্যাভ হ্যাজের বেলায় যেটা ব্যবহার করবেন, ডু অথবা ডাজ নট প্লাস হ্যাভ। আচ্ছা, যদি নেগেটিভ হয় মানে নাই বোঝায়, ডু অথবা ডাজ নট হ্যাভ, ডু নট হ্যাভ, ডাজ নট হ্যাভ। আর ছিল না বোঝালে এটাকে ব্যবহার করতে হবে ডিড নট হ্যাভ। কেন হ্যাভ হয়, কারণ এই হ্যাড থেকে সরাসরি ডিড চলে আসে। আচ্ছা, এইটা হলো আরেকটা রুলস দিলাম, যেখানে এই হ্যাভ হ্যাজ হ্যাড এরা নিজেরাই মেইন ভার্ব আকারে থাকবে। আমরা কিন্তু সেই রুলস পড়ছি, হ্যাভ হ্যাজ হ্যাড এরা নিজেরাই মেইন ভার্ব আকারে থাকবে। ওকে, ক্লাসটা শেয়ার করে দিবেন, যারা ক্লাস আছেন ক্লাস শেয়ার করবেন। ক্লাস শেয়ার করলে আপনাদেরই মঙ্গল, এগুলো আপনাদের কাছে ক্লাস হিসাবে থেকে যাবে। বলেন, বাংলায় কোনো কিছু ছিল বোঝাতে আমরা কি ব্যবহার করব, হ্যাড প্লাস অবজেক্ট। কোনো কিছু ছিল না বোঝাতে আমরা ব্যবহার করব ডিড নট প্লাস হ্যাভ, ডিড নট প্লাস হ্যাভ, ডিড নট প্লাস হ্যাভ ইউজ করব। ওকে, আমরা এখন এগুলো কিছু প্র্যাকটিসে বা উদাহরণের মাধ্যমে জিনিসটাকে একটু বুঝি। যেমন এখানে বলছি হি হ্যাজ এ বাইক, তার একটা বাইক আছে। এই যে এখানে হচ্ছে বাংলায় বোঝাচ্ছে আছে, তাই না? আছে বোঝাচ্ছে মানে প্রেজেন্ট টেন্স, অতএব এখানে আমরা হ্যাজ দিয়েছি। হ্যাজের পরে কি অন্য কোনো ভার্ব আছে? নাই, কিন্তু দেখেন অন্য কোনো ভার্ব নাই। সো এখানে হ্যাজটা নিজেই মেইন ভার্ব। আমরা কিন্তু নর্মালি হ্যাভ হ্যাজকে অক্সিলারি ভার্ব হিসেবে চিনি, যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। বাট এই হ্যাভ হ্যাজ হ্যাড নিজেরাই মেইন ভার্ব হয়ে যেতে পারে। আমরা কিন্তু সেই রুলসটাই পড়তেছি যখন এরা নিজেরাই মেইন ভার্ব। হি হ্যাজ এ বাইক, তার একটি বাইক আছে। হি হ্যাজ এ ক্যাট, তার একটি বিড়াল আছে। এই যে আছে ক্রিয়ার জন্য আমরা কি ব্যবহার করব, হ্যাজ। হ্যাভ বা হ্যাজ, এটা সাবজেক্টের সাথে মিল রেখে। তার একটি বড় বাগান আছে, এই যে আছে। দ্য হাউস হ্যাজ, মানে বাড়িটির একটি বড় বাগান আছে, হ্যাজ। এইবার দেখেন নেগেটিভ দুইটা সেন্টেন্স, হি ডাজ নট হ্যাভ এ ফোন, তার কোনো ফোন নাই, তাই না? তার কোনো ফোন নাই, তখন আপনি এইখানে ডাজ নট হ্যাভ দিবেন। আপনি এখানে এরকম না যে হ্যাভ নট ফোন বলা যাবে না, কারণ এখানে হ্যাভটা নিজেই মেইন ভার্ব। দ্যাটস ওয়াই আপনি তার কোনো ফোন নেই, এই হ্যাভকে নেগেটিভ করার জন্য সামনে কি আনছেন, ডাজ নট। এখন এই সেন্টেন্সটা যদি আপনি বলতেন যে তার ফোন আছে, তাহলে আপনি ইংলিশে কি লিখতেন বলেন তো? এইটা যদি আপনি বলতেন তার ফোন আছে, তখন আপনি লিখতেন এরকম, হি হ্যাজ এ ফোন, তার ফোন আছে, তাই না? হি হ্যাজ এ ফোন। এখন এইখানে আমরা হ্যাজের সাথে ব্যবহার করছি হি, বা হি এর সাথে হ্যাজ, কিন্তু আবার হি এর সাথে ডাজ আনছি, কারণ হলো এই হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার কেন্দ্রিক। দ্যাটস ওয়াই ডাজ সামনে নিয়ে আসার কারণে, এই ডাজের কারণে এইখানে ভার্বের বেস ফর্ম হ্যাভ হয়েছে। মনে থাকবে কিনা আপনাদের যে এইখানে আমরা কেন হ্যাভ দিলাম, কারণ হচ্ছে এইখানে যে হি এর সাথে হ্যাজ বসতো, সেই হ্যাজের ডাজ, হ্যাজের যে এই সাবজেক্টের সাথে ম্যাচিং, সেটা ডাজ দ্বারা হয়ে গেছে। এই কারণে আমরা এখানে হ্যাভটাকে মেইন ভার্ব আকারে রাখছি। আচ্ছা, পরেরটা, হি ডাজ নট হ্যাভ এ ব্রাদার। এই যে দেখেন তার ভাই নাই, তার কোনো ভাই নাই। তার মানে যে নাই বা নেই এরকম অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে সিম্পলি কি নাই বা নেই, মানে কোনো নাউনের কথাটা বলবে, যেমন ফোন নাই, ভাই নাই, এগুলো এক একটা নাউন। তার একটি বাগান আছে, এরকম বাইক আছে, বিড়াল আছে। হ্যাঁ, কোনো একটা নাউন
আছে বা নাই, ঠিক আছে, এরকম বোঝাতে ব্যবহার করতে হচ্ছে হ্যাভ, অথবা এই যে ডাজ নট হ্যাভ এরকম করে, অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম হ্যাভ, হ্যাজ, হ্যাডের এই যে সিম্পল ব্যবহারগুলো এগুলো আমাদের লাগবে। আর কয়েকটা উদাহরণ দেখেন, তারপর আমরা বড় একটা প্র্যাকটিসে যাব। হ্যাঁ, দেব জয়, কি বোঝা যাচ্ছে না? কোনো সমস্যা নাই, লেখা বোঝা যাচ্ছে না? পরেরটা দেখেন, হি হ্যাড এ কার, এই যে তার একটা গাড়ি ছিল, ছিল অর্থে হ্যাড পাস্ট টেন্স। তার একটা পোষা প্রাণী ছিল, ছিল অর্থে হ্যাড। এখানে শুধুই হ্যাড, যেটা ভি1 আকার আছে। হি হ্যাড এ গ্রেট টাইম, তার দারুণ সময় কাটিয়েছিলাম, মানে হচ্ছে আমরা দারুণ সময় কাটিয়েছিলাম। উই হ্যাড এ গ্রেট টাইম, এই যে ছিলাম, এটা কাটিয়েছিলাম। আচ্ছা, বলছে আই ডিড নট হ্যাভ এ পেন, আমার কাছে কলম ছিল না। এই যে এটা দেখেন, আবার পাস্ট টেন্সে যখন ছিল না, ছিল না কিন্তু এখানে বলা আছে, সাবধান, ছিল না আর ছিলাম না দুইটা কিন্তু দুই জিনিস। ছিলাম না বোঝাতে সেটা ওয়ার নট, আর এটা হলো ছিল না বোঝাতে আমার কোনো কিছু ছিল না। এই যে পেন ছিল না, কলম ছিল না। দে ডিড নট হ্যাভ মানি, তাদের কাছে টাকা ছিল না। তাহলে দে ডিড নট হ্যাভ মানি। এখন এই দুইটার মধ্যে আমি একটা জিনিস একটু কমপ্লিট করি। I was not a doctor, এই কথাটার মানে হচ্ছে আমি ডক্টর ছিলাম না। আর এইখানে কিন্তু ছিল না, দুইটা কিন্তু দুই জিনিস ভাই, এটা মনে রাখবেন। যেটা হচ্ছে বি ভার্ব আই আর ইকুয়াল টু ডক্টর একই জিনিস, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হয় ওয়াজ বা ওয়ারের পরে সরাসরি নট। আর এই সাবজেক্টের সাথে এই পাশে যেটা থাকে সেটা যদি একই জিনিস না হয়, সেপারেট জিনিস হয়, তখন কিন্তু এই ছিল না ক্ষেত্রে হ্যাভ হ্যাজ আনতে হয়। যেমন দে আর মানি কিন্তু এক জিনিস না, আই আর পেন কিন্তু এক জিনিস না। আর এই সেন্টেন্সে যে আই সেই ডক্টর একই জনকে বোঝানো হচ্ছে, এই জন্য ওয়াজ ওয়ারের ইউজ হচ্ছে। তো মনে রাখবেন যে যখন সাবজেক্টের সাথে কমপ্লিমেন্ট একই জিনিস হয় তখন ওয়াজ ওয়ার ইউজ হয়, আর যখন সাবজেক্টের সাথে অবজেক্ট ভিন্ন জিনিস হয় তখন এটা কিন্তু অবজেক্ট ভিন্ন জিনিস, তখন মাঝখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলোকে ব্যবহার করতে হয়। আমি অল্পের মধ্যে এই কথাটা বললাম, এগুলো নিয়ে হয়তো আমাদের আরও ক্লাস থাকবে। এখন আসেন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে আমাদের আজকের ক্লাসটা হয়তো শেষের দিকে যাবে। একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, অন্য প্রাণীর নেই, এইটা ট্রান্সলেশন করেন। এই প্রশ্নটা আসছে আপনাদের 38তম বিসিএস এর প্রশ্ন। 38তম বিসিএস বলছে একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, অন্য কোনো প্রাণীর নাই। এখন দেখেন এই সেন্টেন্সটা কিন্তু আমি আপনাদের জন্য একেবারে উল্লেখ করে রাখছি যে কোথায় কি হবে। একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, অন্য কোনো প্রাণীর নাই। এইখানে এই প্রশ্নটায় সাবজেক্টকে, আমাদের কাজ কি? সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব প্রথমে খোঁজা, তারপরে আপনি সেন্টেন্স সাজাইতে পারবেন। একমাত্র মানুষেরই সংস্কৃতি আছে, এই যে আছে নামক একটা ভার্ব, অন্য প্রাণীর নাই, এই যে নেই নামক একটা ভার্ব। দেখছেন একটা সেন্টেন্সের মধ্যেই আছে নাই নামক দুইটা ব্যবহার কিন্তু দিয়েছে। তো বুঝতেছেন কোন প্যাটার্ন থেকে আমি আমাদের ট্রান্সলেশন বইটা সাজিয়েছি, কোন প্যাটার্ন থেকে, একেবারে বুঝে শুনে। একমাত্র মানুষই, এটা হলো সাবজেক্ট। একমাত্র মানুষেরই কি আছে, সংস্কৃতি আছে, এটা হলো অবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। অন্য প্রাণীর নাই, এটা সাবজেক্ট, আর নাই হচ্ছে ভার্ব। এখন আমরা এটাকে ইংলিশ করব। আছে, ইট ইজ হবে স্যার, না আছে বোঝাতে ইজ হবে না, সাবধান, আছে বোঝাতে ওই হ্যাভ হ্যাজ হবে। কোনো কিছু আছে মানে অবজেক্ট আছে, হ্যাঁ, হই বোঝাতে ইজ হবে, হই বা হওয়া বোঝাতে। আচ্ছা, এখন আমরা এটাকে ট্রান্সলেট করব। একটু আগে একটা রুল শিখছিলাম, এই যে ই প্রত্যয় যোগে বা ই থাকলে আমরা সাধারণত ইট ইজ দিয়ে আলোচনা করব। ইট ইজ দিয়ে সেন্টেন্সটাকে শুরু করতে হবে। হ্যাঁ, এটা একমাত্র মানুষেরই, একমাত্র অনলি, ইট ইজ অনলি দ্য ম্যান, ইট ইজ অনলি দ্য ম্যান, ইট ইজ অনলি দ্য ম্যান। এবার ম্যানের সাথে আমরা রিলেটিভ বসাবো হচ্ছে হু, যার, একমাত্র মানুষেরই, যার কি সংস্কৃতি আছে, হু। এই যে এখন আমরা দেব হলো হ্যাজ, আছে কালচার। ইট ইজ অনলি দ্য ম্যান হু হ্যাজ কালচার, এটা হচ্ছে একমাত্র মানুষেরই কি আছে, কালচার আছে।
অনলি দ্য ম্যান হ্যাভ কালচার। আচ্ছা, আমিরুল ইসলাম যা দিয়ে শুরু করছেন এটাকে ভুল বলা যাবে না, যাবে এক অর্থে, কারণ আপনি ই এর ব্যবহারটা করেন নাই। ইট ইজ অনলি দ্য ম্যান হু, এইভাবে বলতে হবে, ইট ইজ অনলি দ্য ম্যান, কারণ এই ই এর একটা ইউজেস কিন্তু এখানে আছে, ই এর একটা প্রভাব আছে, ইটা এত সহজে আসে নাই, এটা কোনো একটা কাজে দেওয়ার জন্য আসছে। এই জন্যই তো রুলস জানতে হবে, একটু একটু রুলস না জানলে সম্ভব না। অন্য প্রাণীর নাই কালচার, হু হ্যাজ কালচার, তার কালচার আছে, অন্য প্রাণীর নাই, তাহলে বলতে হবে দ্য আদার অ্যানিমেলস, অন্য প্রাণীর নাই। তাহলে আদার অ্যানিমেলস, যদি অন্য প্রাণী এভাবে প্লুরাল দেই তাহলে আমাকে ব্যবহার করতে হবে ডোন্ট বা ডু নট, সংক্ষেপে যদি বলেন হ্যাভ, অন্য প্রাণীর নাই, ডু নট হ্যাভ দিলেই হয়ে যাবে, আদার অ্যানিমেলস ডু নট হ্যাভ। এইবার দেখেন এখানে একটা কমা বসবে, তার সেন্টেন্সটার মধ্যে অল্প স্বল্প কয়েকটা তথ্য থাকলেও এইটা একেবারে জরুরত একটা সেন্টেন্স, যেখানে আপনাকে বেশ কিছু নিয়ম শিখতে হচ্ছে, রুলস ছাড়া কাভার করবে না। মুমিনুল বলছেন ইট ইজ অনলি দ্য ম্যান হু হ্যাজ কালচার, দ্য আদার অ্যানিমেলস ডোন্ট হ্যাভ। ওকে, বুঝতে পারছেন? আমার হচ্ছে এইগুলো আস্তে আস্তে আপনি ট্রান্সলেশন করতে করতে ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোন সেন্টেন্সে আছে বা নাই, এই অর্থে আছে বোঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে হ্যাজ, আর নাই বোঝাতে ডু নট অথবা ডাজ নটের সাথে হ্যাভ ইউজ করব, ব্যাস। আর পাস্ট টেন্স হলে সেই ক্ষেত্রে ডিড নট ব্যবহার করব, ডিড নট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের এই আছে বা ন্যায় সংক্রান্ত যে নিয়মগুলো শিখলাম, এইগুলো দিয়ে আপনারা পরীক্ষায় আরও পাবেন। তো এরকম আরও পাওয়ার জন্য আপনারা পড়তে পারেন আমাদের এই ট্রান্সলেশনের বইটা, 9 কোড অফ ট্রান্সলেশন, এই বইটা আপনারা পাঠ করতে পারেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।